এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর, যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। গল্পে শোনানো সমস্ত চরিত্র, চরিত্রের নাম, স্থান, ঘটনা সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তি, ঘটনা বা স্থানের সঙ্গে সাদৃশ্য থাকলে তা নেহাতি কাকতালীয়। গল্পের খাতিরে কোনো কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার 104 FM ধূমপান এবং মদ্যপানকে সায় দেয় না। এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতে। গভীর রাতের গোপন কথায় আমাদের আজকের গল্প লাভ, ইশক, ধোকা। গল্পটি শেষ অবধি কিন্তু অবশ্যই শোনো। তার আগে বলো তো, তুমি কি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছো? যদি না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল বাংলা ফিভার। রাসবিহারী ক্রসিংয়ের কাছে হাজার গাড়ির ভিড়ে যে লাল রঙের অ্যাম্বাসেডরটা দাঁড়িয়ে রয়েছে, তার চালকের আসনে বিরক্ত মুখে বসে আছে রঞ্জন। বয়স 30-এর চৌকাট পার করেছে সদ্য। ফ্রেঞ্চ কাট দাড়ি, গায়ের রং শ্যামলা। সল্ট লেকের একটি বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থার মাঝারি মাপের কর্তা সে। ইউটিউবে বেশ কিছুক্ষণ ধরে পার্ক স্ট্রিট একটা লাশ উদ্ধার হওয়ার ভয়ঙ্কর ঘটনাকে কেন্দ্র করে একজন বুদ্ধিজীবী কলকাতার কতিপয় বুদ্ধিহীন নেতৃবৃন্দকে অকৃত্রিম বুদ্ধি দান করে চলেছেন। তবে রঞ্জনের বিশ্বাস, এই কলকাতা শহরে এখন যা যা ঘটনা ঘটছে সেগুলো সব বিচার করলে যা পরিস্থিতি দাঁড়াবে, তাতে ভয়ঙ্কর শব্দটিও বোধহয় লজ্জা পাবে। দীর্ঘক্ষণ পরে রাসবিহারী মোড়ের সিগন্যাল পোস্টের লাল রক্তচক্ষু সবুজ হলো। প্রায় সাথে সাথেই আশেপাশের ঝিমিয়ে পড়া গাড়িগুলোতে যেন প্রাণের সঞ্চার হলো। তারপর আর কি, দে ছুট। কিন্তু রঞ্জনের ঠাকুরদার আমলের অ্যাম্বাসেডরটা এই আধুনিক শহরে বড্ড বেমানা। তাই পাওয়ার স্টিয়ারিংয়ের জায়গায় সে এখনও পড়ে রয়েছে ম্যানুয়াল স্টিয়ারিংয়ে। ফলস্বরূপ স্টিয়ারিং ঘোরাতে গিয়ে রঞ্জন ঘুরে গেলেও সহজে গাড়ির চাকা ঘোরে না। অনেকবার অবশ্য ভাবনা এসেছে তার গাড়িটা বিক্রি করে দেওয়ার কথা, তবে বাঙালির যা স্বভাব, আজ কাল পরশু করে তার হয়ে ওঠেনি। কে রে বাবা, কার এত তারা? রিয়ার ভিউ মিররে রঞ্জন দেখল একখানা ছোট্ট চকলেট রঙের ন্যানো তার গাড়িটাকে ওভারটেক করার চেষ্টা করছে। ডান দিকের ইন্ডিকেটরের সুইচটা অন করে দিল সে। গাড়িটা পাশ দিয়ে হুশ করে বেরিয়ে গেল। গাড়িটা দেখে বুকের ভেতর একটা পুরনো ক্ষত চিরবির করে উঠল রঞ্জনের। পৃথা, পৃথা, পৃথা। হ্যাঁ, এই ছোট্ট একটা নাম তার ভবঘুরে জীবনকে পাল্টে দিয়েছিল কিছু সময়ের জন্য। তখন সবে মাত্র কলেজের সেকেন্ড ইয়ারে। ন্যানো গাড়ি নিয়ে রাজ্যের চারিদিকে চলা নানা হাঙ্গামা মিটেছে মাসখানেক হলো। তাই রাস্তায় মাঝে মধ্যে ওই গাড়ির দেখা পেলে সেটা মার্সিডিজ, বিএমডাব্লিউর মতন সম্মান পেত লোকের কাছে। ফাল্গুনের এক সকালে এরকম চকলেট রঙের ন্যানো করেই কলেজে হাজির হয়েছিল পৃথা, সেকেন্ড ইয়ারের ইংলিশ অনার্সের ছাত্রী। মুখটা অনেকটা পান পাতার মতো, টানা টানা চোখ দুটোতে যেন গভীর রহস্য খেলে বেড়াচ্ছে। রঞ্জন তখন ক্যান্টিনে বসে বাসি সিঙারা আর চা গলাধ্যকরণের চেষ্টা করছিল। ঠিক সেই সময় আরও দুজন বান্ধবীর সাথে হাসতে হাসতে ক্যান্টিনে এসে ঢুকেছিল সে, পৃথা। পরনের বাসন্তী রঙের শাড়ি রঞ্জনের বুকের ধুধু প্রান্তরে সেদিন যেন বসন্তের শান্ত হাওয়া বইয়ে দিয়েছিল। রঞ্জন মনে মনে ভাবছিল, একবার যদি তার সামনের সিটে এসে মেয়েটা বসে। কিন্তু না, তার হলো না।
মেয়েটাকে দেখ ভাই, কি মিষ্টি তাই না? ওরে বেটা মিষ্টি লাভার, মিষ্টির দিকে মনটা না দিয়ে কেমিস্ট্রির দিকে পারলে একটু মনটা দাও। চুপ কর তো। ও হ্যাঁ, ভালো কথা ভাই, এই মাসের ঘর ভাড়াটা না মানে বাহ। একটু ওই আর কি মানে তার মানে এই মাসের টাকাটাও উড়িয়ে দিয়েছিস তাই তো? ভাই এটার একটা লিমিট আছে কি? ভাই 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 ভাই, ভাই, এই মাসটা একটু ম্যানেজ করে দে প্লিজ। সামনের মাসে পাক্কা তোর এক এক টাকা চুকিয়ে দেবো, বিশ্বাস কর। আচ্ছা ঠিক আছে, ছাড়, আমি ম্যানেজ করে নেবো। এক সপ্তাহ পরেই ঘটল দ্বিতীয় ঘটনাটা। তখন অবধি রঞ্জন ড্রাইভিং জানতো না। বাড়ির পুরনো ড্রাইভার মদনলাল তাকে কলেজে দিয়ে আসার ও নিয়ে আসার কাজ করত। দিনটা অবশ্য এখনো স্পষ্ট মনে আছে। আকাশ ছিল বেশ মেঘলা, কয়েক পশলা বৃষ্টিও হয়েছিল সকাল থেকে। কলেজের গেট থেকে বেরিয়ে একটু এগিয়ে চৌমাথায় পৌঁছাতেই রঞ্জন পৃথার গাড়িটাকে দেখতে পেল। বোধহয় ব্রেকডাউন। রাস্তায় দাঁড়িয়ে অসহায়ভাবে পথ চলতি সব গাড়িকে সে হাত দেখিয়ে যাচ্ছিল সমানে। কিন্তু এই যুগের এই গতিশীল সমাজে একজন বিপদগ্রস্ত নারীকে সাহায্য করার মতন গতিবিরাম দেওয়ার ক্ষমতা বোধহয় কারণ নেই। রঞ্জনের দিকে ঘুরে তাকালো পৃথা। তার চোখের কালো চাহনিতে সে বশ হয়ে রইল বেশ কিছুক্ষণের জন্য। এক্সকিউজ মি। কে? আমি? হ্যাঁ বলুন। বলছি গাড়িটা খারাপ হয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, স্টার্ট হচ্ছে না, ব্যাটারিটা বসে গেছে মনে হয়। তাই দেখলাম নাড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে হাত হাত নাড়ানোর কথা বলছি। হেল্প চাইছেন তো? কত দূর যাবেন? ল্যান্সডাউন। একটা অনুরোধ করতে পারি? বলুন। এখান থেকে কিছুটা এগিয়ে একটা গ্যারেজ আছে। আপনি এক কাজ করুন, আপনি গাড়িতে উঠুন, গ্যারেজে খবর দিয়ে আপনাকে আমার গাড়ি পৌঁছে দেবে। আমি ততক্ষণ বরং এখানেই থাকি। এমা না না, আপনি ব্যস্ত হবেন না, শুধু যাওয়ার পথে যদি গ্যারেজে একটু খবর দিয়ে দিতেন ভালো হতো। সে কি, তা আবার হয় নাকি? আপনি একজন মহিলা, তাও আবার একা, এটা আমার ধর্মে সইবে না। আচ্ছা একটা কাজ করুন, অন্তত গ্যারেজ অবধি চলুন। ঠিক আছে চলুন। আরে ঠিক আছে, ও তো ফর্ম্যালিটিস করতে হবে না। আপনি পিছনের সিটেই বসুন, সামনে বসতে আমার কোনো প্রবলেম নেই। পৃথা গাড়িতে উঠল বটে, কিন্তু রঞ্জনের সৌভাগ্যের পুষ্করিণীতে সেদিন কাদা ঢেলে দিয়েছিল তার গাড়িটা। বেশ কয়েকবার চেষ্টা করেও গাড়ি আর স্টার্ট নিল না, বরঞ্চ ঘর ঘর শব্দে গোটা কয়েক ঝাঁকুনি দিয়ে কিছুটা এগিয়ে দাঁড়িয়ে গিয়েছিল। রঞ্জনের লাজুক মুখ দেখে পৃথার সে কি হাসি। তার চকচকে মুখের ঝকঝকে হাসির দিকে সে এক দৃষ্টিতে তাকিয়েছিল সেদিন। তারপর আর কি, তারপর কি করে যে সেই হাসির ফাঁদে বন্দী হয়ে গেল রঞ্জন, তা সে নিজেও বোঝেনি। গাড়ি সায়েন্স সিটির কাছে এসে আবার জ্যামে আটকে গেল, আর রঞ্জনের চোখ আটকে গেল একটা বহুতলে লাগানো বিজ্ঞাপনী হোর্ডিংয়ের দিকে। একটি নারী ঘনিষ্ঠভাবে আলিঙ্গন করে রয়েছে একটি পুরুষকে। হঠাৎ তার মাথায় আগুন জ্বলে উঠল। কৌস্তব, তার কলেজের বন্ধু। ওফ, বেঈমান। সেদিন জন্মদিনে কলেজ থেকে তাড়াতাড়ি ফিরে রঞ্জন সারপ্রাইজ দিতে গিয়েছিল পৃথাকে, কিন্তু দরজা খুলতেই সারপ্রাইজ! হোয়াট দ্য দরজা খুলতেই রঞ্জনের বেডরুমে, রঞ্জনের বিছানায় তখন কৌস্তব আর পৃথাকে আপত্তিজনক অবস্থায় দেখে সে। রঞ্জন দাঁড়াও, উই ক্যান এক্সপ্লেইন, প্লিজ যেও না। ভাই ভাই ভাই, তুই যেটা ভাবছিস তা নয় ভাই। ভাই প্লিজ শোন, আমার কথা শোন ভাই। আর একটাও কথা বলবি না, জাস্ট গেট আউট অফ মাই রুম, জাস্ট গেট আউট অফ মাই রুম। রঞ্জন তুমি কিন্তু সত্যি ভুল বুঝছো। সিরিয়াসলি পৃথা? রঞ্জন সিরিয়াসলি ঠান্ডা করো। শেম অন ইউ ইয়ার, শেম অন ইউ। পুরোটা বুঝিয়ে বলছি, তুমি একটু শোনো। ভাই বলতাম তোকে আমি, তুই কি না।
অ্যাকচুয়ালি আমার কথাটা শোন। আরে আমি একবার বললাম তো তোদের বেরিয়ে যেতে, জাস্ট গেট লস্ট ম্যান, গেট লস্ট। আর যাওয়ার আগে বাড়ির চাবিটা রেখে যাস, এইটা অন্তত করিস। কোস্তব কোস্তব, হাত যদি একবার পাওয়া যেত সেই স্ক্রাউন্ডেলটাকে। ব্যর্থ আক্রোশে দাঁতে দাঁত চেপে স্টিয়ারিংটা শক্ত করে আঁকড়ে ধরল সে। একটু পরেই আশেপাশের গাড়িগুলো আবার চলতে শুরু করলো। ততক্ষণে অবশ্য যা হওয়ার তা হয়ে গেছে। রঞ্জনের গাড়ি সেই চকলেট রঙের ন্যানোটিকে দিয়েছে ঠুকে। অবশ্য এতে তার দোষ নেই, কারণ ওই গাড়িটাই চলতে চলতে আচমকা দাঁড়িয়ে পড়েছিল। কিন্তু লোকজন বিশ্বাস করলে তবে তো। সবাই, এমনকি পুলিশ পর্যন্ত এসে গাড়ির বন্ধ কাছে দম দম মারতে শুরু করে দিয়েছে। দেখি একটু একটু সরে দাঁড়ান। একে একে মারছেন কেন? অযথা গায়ে হাত তুলবেন না প্লিজ। এই আপনি সরুন তো। দেখি। রঞ্জন চমকে উঠল। সে ভুল শুনছে না তো? হলুদ রঙের শিফনের শাড়িতে তার সামনে যে মহিলা দাঁড়িয়ে, সে আর কেউ নয়, পৃথা। চেহারার কিছুটা পরিবর্তন হয়েছে। সানগ্লাসের আড়ালে ঢাকা পড়ে গেছে সেই দুই চোখের রহস্যময় চাহনি। ক্ষণিকের জন্য বুকের মধ্যে জমাট বাঁধা অভিমানটা তীব্র হয়ে উঠল নিমেষেই। ওনার অ্যাকচুয়ালি কোনো দোষ নেই, দোষটা আমারই। আমার গাড়িটারই হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে গেছে। সমবেত জনতাকে শান্ত করতে আরও কি কি যেন সব বলেছিল পৃথা, যার এক বিন্দুও মাথায় ঢুকছিল না। রঞ্জন শুধু ওর মুখের দিকে তাকিয়েছিল। কেউ যেন প্রবল ধাক্কা দিয়ে তাকে অতীতে ফিরিয়ে নিয়ে গেছে। সব ঠিক করা হয়ে গেছে। পুলিশ আর পাবলিককেও ম্যানেজ করে ফেলেছি। আমার গাড়িটার যা অবস্থা করে দিয়েছো, তাতে বড়সড় খসবে মনে হচ্ছে। কি গো, এই হাঁ করে কি দেখছো? পৃথার ডাকে এক ঝটকায় কল্পনার বারান্দা থেকে সজোরে বাস্তবের মাটিতে আছড়ে পড়ল রঞ্জন। ততক্ষণে তাদের চারপাশে কলকাতার চিরপরিচিত জ্যাম আরো বেশি করে জমাট বাঁধতে শুরু করেছে। কেউ কেউ টিপ্পনিও কাটল। আমি কখনোই ভাবিনি এই দিনটাও ফিরে আসবে আমাদের জীবনে। মিক্সড ফ্রাইড রাইসের থালায় চামচটা নাড়াচাড়া করতে করতে উদাসভাবে বলল পৃথা, There are more things in heaven and earth, Horatio, than I dreamt of in your philosophy. বাবা, ভারী শেক্সপিয়ার নাটকের বুলি কপচানো হচ্ছে। সেকেন্ড ইয়ারে ইংলিশে কত পেয়েছিলি মনে আছে? অনেক জোরাজুরি ও অনেক বাক বিতণ্ডার পর রঞ্জনের খানিক অস্বস্তি ও অনিচ্ছা সত্ত্বেও রঞ্জনের ফ্ল্যাটে আসে পৃথা। ভাগ্য ভালো, নতুন কেনা এই ফ্ল্যাটে বাবা মা এখন এসে পৌঁছায়নি, হয়তো চলে আসবে দিন কয়েকের মধ্যেই। একটু আগেই সুলতানস ডাইন থেকে পৃথার পছন্দের মিক্সড ফ্রাইড রাইস আর ফিশ কবিরাজি আনিয়েছে রঞ্জন, যদিও সে জানে না পৃথার ইচ্ছাগুলো আদৌ আগের মতোই আছে কিনা। তো বলো, কেমন চলছে? আমার আর চলা, কুল ভাঙা ঢেউ আর নির্ভাঙা পাখি। কোনোদিন নিজের আগের পরিস্থিতিতে ফিরে যেতে পারে কি? হয়তো ভুলটা আমারই হয়েছিল, একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছিলাম সেদিন। দুজনের মাঝখানে বেশ কিছুক্ষণের নীরবতা। পৃথার দৃষ্টি এখন ব্যালকানির বাইরে। রঞ্জন একটা সিগারেট ধরালো। এখনো কি সেই একই ব্র্যান্ড? হ্যাঁ, দিনে কটা করে? এই 3-4টে, তুমি যেরকম নিয়ম করে দিয়েছিলে। আমি চলে যাওয়ার পরেও নিয়মগুলোকে ছাড়োনি তাহলে? বিশ্বাস করো, তোমার দিব্যি। আলতো করে ওর হাতটা ছুঁতেই বিদ্যুৎ চমকের মতন সেটা সরিয়ে নিল পৃথা। সরি,
আমি একটু বেশি আবেগী হয়ে পড়েছি বোধহয়। বাই দ্য ওয়ে, কৌস্তব খুব ভালো ছেলে, ওকে দুঃখ দিও না। হতে পারে, আবার নাও হতে পারে। মাস কয়েক ধরে কেউ বা কারা ওকে বেনামে চিঠি পাঠাচ্ছে। চিঠি? কিসের চিঠি? চিঠির বিষয়বস্তু কৌস্তব আমাকে কখনোই বলেনি। বোধহয় আমার চরিত্র নিয়েই হবে, কারণ তারপর থেকেই ও আমার সাথে কথা বলা কমিয়ে দিয়েছে একদম। যাই হোক, আমার কথা তো শুনলে, এবার নিজের কথা কিছু বলো। একটু গুছিয়ে সংসারী হও এবার। সংসার আমার কপালে লেখা নেই পৃথা। কেন? সেই যে পল্লবী, তার খবর কি? পুরনো ঘায়ে আঘাত দিতে চাইছো? মানুষ বড় নিষ্ঠুর রঞ্জন। ये दुनिया बहुत जालिम है, साले दिल तोड़ के मौज मारते हैं। দেখো, একজনের অনিচ্ছা থাকলে তো একটা সম্পর্কে টেনে নিয়ে যাওয়া যায় না। আমি তোমাকে কখনো কিছু বলিনি রঞ্জন, বুঝতেও দিইনি, কিন্তু পল্লবীর সঙ্গে যে তোমার অন্যরকম সম্পর্ক ছিল, সেটা আমি যেদিন ও আমাদের বাড়িতে প্রথম এসেছিল সেদিনই বুঝতে পেরেছিলাম। জানি তোমার হয়তো এই সম্পর্কে মন বসতো না। আসলে পল্লবীর একটা সেক্স অ্যাপিল ছিল, যেটার প্রতি তুমি বরাবরই আকৃষ্ট হতে। আমিও তো নারী, তাই পুরুষ কিসে আটকায় সেটা আমি বুঝি। যাক, পুরনো সেসব কথা বাদ দাও। ঠিক এমন সময় পৃথা একটা অদ্ভুত কাণ্ড করল। সোফায় রাখা একটা লাল ব্যাগ থেকে মাঝারি আকারের একটা কেকের বাক্স বের করে রঞ্জনের হাতে দিয়ে বলল, হ্যাপি বার্থডে রঞ্জন। তোমার মনে আছে? কখনো ভুলিনি। দুজনের পথ হয়তো আলাদা হয়ে গেছে, তাও ভুলিনি। ভগবান বোধহয় এটাই চাইছিলেন। ভুলিনি বলেই হয়তো কাকতালীয়ভাবে আজকের দুর্ঘটনাটা ঘটল। এই দেখো না, কৌস্তবের জন্য কেকটা উপযুক্ত কাজে ব্যবহার হলো। ও, আজ ওরও জন্মদিন? না না, আসলে ও কেক খেতে খুব ভালোবাসে। দেওয়াল ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজল। রঞ্জন প্রায় 1.5 ইঞ্চি লম্বা সিগারেটের ছাইটা অ্যাশট্রেতে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। রঞ্জন, আবার নতুন করে জীবনটা শুরু করা যায় না? না পৃথা, আমার দুনিয়ায় এখন ভাটার টান। নতুন করে জোয়ার আসার আর কোনো উপায় নেই। যদি জোর খাটাই? জোর মানে? রঞ্জন দেখল পৃথা সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে রঞ্জনকে জড়িয়ে ধরল। তারপর নিজের লাল ঠোঁট দুটো তার মুখের কাছে নিয়ে এসে বলল, ঠিক এইভাবে। ছাড়ো ছাড়ো পৃথা। কি হলো রঞ্জন? আমি আমি আজ শুধু তোমার। এই ক্ষণিকের সুখের জন্য আমি নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দিতে পারবো না। রঞ্জন বলল বটে, কিন্তু নারীর মোহ কাটাবে কি করে? পৃথার নরম হাতের পেশন আরো শক্ত হলো। ওর ঠোঁটের স্পর্শ রঞ্জনের শরীরে লক্ষ কামের চিতা জ্বালিয়ে দিল। এক ঝটকায় পৃথাকে বেডরুমে নিয়ে অতি সযত্নে বিছানায় শুইয়ে দিল। ঘরের নীলাভ আলোয় হলুদ শিফনের শাড়ি পরা পৃথাকে আজ যেন মোহময়ী লাগছিল। রঞ্জন পৃথার বুকের উপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দিল। একটু একটু করে সমস্ত অবগুণ্ঠন মুক্ত হয়ে পৃথা অবশেষে তার কাছে নীরবে আত্মসমর্পণ করল। রঞ্জনের সমস্ত শরীরটা ক্ষুধার্ত সাপদের মতন দীর্ঘদিন পরে নরমাংসের স্বাদ পেয়ে সবটুকু খেয়ে নিতে চাইছিল। হঠাৎ তার মনে হলো পৃথার শরীর থেকে যেন
যেন খুব অচেনা কিন্তু পুরনো গন্ধ বেরোচ্ছে। কৌস্তবের গন্ধ। আর সেই গন্ধে রঞ্জনের পেটের ভেতরে নাড়ি ভুড়ি সব বাইরে বেরিয়ে আসার উপক্রম হচ্ছে। পৃথার কথায় কান না দিয়ে এক দৌড়ে বাথরুমে এসে ঢুকল সে। একটু আগে সে যা যা খেয়েছিল হরহর করে সব বমি হয়ে গেল। চোখে মুখে ভালো করে জলের ঝাপটা দিল, না, আষ্টে গন্ধটা এখনো শরীর থেকে যায়নি। কৌস্তবের গায়ের গন্ধ যেন সে শুকতে পাচ্ছে। ভালো করে সাবান দিয়ে ঘষে ঘষে স্নান করলো অনেকক্ষণ ধরে সে। তারপর সেই ভেজা শরীর নিয়ে দাঁড়ালো আয়নার সামনে। ঠিক তখনই মনে হলো আয়নায় যে প্রতিকৃতিটা পড়েছে সেটা রঞ্জনের অবয়ব নয়। তার চেহারাটা যেন ধীরে ধীরে কৌস্তবের মুখের আদল নিয়েছে। কাঁচের ভেতর দিয়ে সে তার দিকে আঙুল তুলে ফ্যাচ ফ্যাচ করে হেসে যেন বলছে, এটো খেয়েছিস তো? এটো পিতা তোর নয়, পিতা আমার এটো খেয়েছিস তুই, এটো খেয়েছিস। এই সেই চেনা হাসি, এই সেই হাসি যেদিন নিজের বেডরুমে সে কৌস্তবের মুখে দেখেছিল। পৃথার দুই উরুর মাঝখানে মাথা ঝিমঝিম করতে লাগলো রঞ্জনের। কাঁচের গায়ে সজোরে একটা ঘুষি চালালো সে। ঝনঝন করে মেঝেতে ছড়িয়ে পড়ল টুকরোগুলো। নিজের চুলগুলো খামচে ধরে পাগলের মতো দেওয়ালে মাথা ঠুকে চিৎকার করে বলল, শুনছিস তুই? আমি রঞ্জন, তোর জায়গায় আমি নিজেকে কল্পনা করতে পারবো না, কখনো না, কখনো না। অঞ্জন, কি হয়েছে? তুমি চেঁচাচ্ছ কেন? লাথি মেরে বাথরুমের দরজাটা খুলে দিল সে। দেখল পৃথা ওইভাবেই বিছানা থেকে উঠে চলে এসেছে। দু চোখের দিকে বেশ কয়েক মুহূর্ত অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে সে আবার জড়িয়ে ধরার চেষ্টা করলো রঞ্জনকে। আমাকে ছেড়ে যেও না রঞ্জন, দোহাই তোমার, প্লিজ। দেখো দেখো আমাকে, তোমার মতো করে আমাকে কোনোদিনও কেউ আদর করেনি। রঞ্জন, রঞ্জন, প্লিজ প্লিজ। পৃথার শরীরটা দেখে তখন কেমন যেন গা ঘিন ঘিন করে উঠল রঞ্জনের। এই এই ছাড়ো তো, তুমি আমাকে ছাড়ো, যাও এখান থেকে। এক ধাক্কা ওকে সরিয়ে দিল। তারপর চুলের মুঠি ধরে টানতে টানতে ওকে নিয়ে গেল ব্যালকনির রেলিং এর ধারে। বল না, কিছুর হিসাব হয়ে যাবে। রঞ্জন, ছাড়ো। সবটাই এইভাবে কি শেষ হয়ে করছো? যাবে। হ্যাঁ? ছেড়ে দাও আমাকে। এটা করবি আমার সঙ্গে? লাগছে রঞ্জন, চুলটা ছাড়ো। এতটা কি সহজ করছো? নয়। চল কোথায় নিয়ে যাচ্ছ? চল। রঞ্জন আর কৌশলের ছাড়ো। মধ্যে ডিফারেন্সটা কি কি? করছো? 16 তলার ব্যালকনি থেকে পৃথার আর্তনাদ ক্রমশ ক্ষীণতর হয়ে মিলিয়ে গেল একতলায় বাঁধানো পাথরের মেঝেতে এসে। সাথে সাথেই রঞ্জনের মাথাটা যেন হালকা হয়ে গেল। মনে হলো অনেকদিন যেন এরকম শান্তি জীবনে পায়নি। ব্যালকনির দরজাটা বন্ধ করে ভেতরে এসে দাঁড়ালো রঞ্জন। সামনে টেবিলের ওপর তখনও কেকের বাক্সটা পড়ে রয়েছে। দুটো মাছি ভনভন করছে তার ওপর। মুচকি হেসে খুলে ফেলল সেটা। ব্ল্যাক ফরেস্ট, রঞ্জনের পছন্দের কেক। সেখান থেকে এক টুকরো কেটে নিয়ে চোখ বন্ধ করে নিশ্চিন্তে খেল সে। হঠাৎ একটা ফোন বেজে উঠল। না, রঞ্জনের তো নয়, পৃথার। সোফার এক কোণে পড়ে থাকা পৃথার ফোনের স্ক্রিনে একটা নাম ভেসে উঠেছে, জানু। ফোনটা কাটতে গিয়েও সে কাটল না। হাত পা ছড়িয়ে বসে পড়ল সোফার উপরে। হ্যালো, আর কতক্ষণ? আরে কালপ্রিটটাকে কেকটা দিয়ে এসেছো তো? আমি ওয়েট করছি। নাইস, মালটা খেয়ে
খেতে গিয়ে জানতেই পারবে না যে কেকের মধ্যে অ্যাকোনাইট মেশানো আছে। পেটে গেলে না মিনিট 2-3-এর মধ্যেই ফিনিশ, একদম শেষ। তোমার বুদ্ধি আছে মাই, মানতে হবে। কতদিন ধরে ওয়াচ করে আজ এই অপারেশনটা করা হচ্ছে। হ্যালো, এই কি হলো? কথা বলছো না কেন? হ্যালো, এই সামনে দাঁড়িয়ে কি শুনতে পাচ্ছ? হ্যালো, আর কেউ চিঠি পাঠিয়ে আমাদের মধ্যে চিঠি পাঠিয়ে চির ধরাবে না। হ্যালো হ্যালো। এতক্ষণে রঞ্জন বুঝে গেছে তার বিদায়বেলার কিছু মুহূর্তের অপেক্ষা। আর সেই বিদায়বেলাকে সম্মতি জানিয়ে মনে হলো শেষবারের মতন নিজের এককালের বন্ধু তথা এক্স গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডের সাথে একবার কথা বলা উচিত। কৌস্তব, কেমন আছিস রে? রঞ্জন, তুই? চিন্তা নেই, চিন্তা নেই তোর। প্ল্যানটা একেবারে সাকসেসফুল হয়েছে। ঠিকই বলেছিলিস তুই, জানিস মিষ্টি মেয়েকে ছেড়ে তোর মতো কেমিস্ট্রিতে মন দেওয়া উচিত ছিল। তাহলে হয়তো আজকে তোর জায়গায় আমি থাকতাম। এই 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 রঞ্জন, 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 পিঠা কোথায়? পিঠা কোথায়? হ্যালো রঞ্জন, রঞ্জন, পিঠা কোথায়? হ্যালো হ্যালো রঞ্জন, রঞ্জন। হে কি, সবাই এখনো চুপচাপ বসে আছেন? আপাতত এই কাহিনীর ইতি এখানে। এবার একটা গভীর শ্বাস নিন, তারপর ভাবুন তো রঞ্জন নাকি পৃথা, কে দোষী তাদের এই পরিণতির জন্য? আজকের গল্পের চরিত্ররা পুরোটাই কাল্পনিক, কিন্তু হয়তো গল্পটা শুনছিলে গভীর রাতের গোপন কথায় আজকের গল্প লাভ ইশক ধোকা। গল্পটি লিখেছে নূপুর চক্রবর্তী ও দীপম ঘোষ। রঞ্জনের চরিত্রে আর জে সম্রাট, কৌস্তব আর জে দেব, পৃথা ঐন্দ্রিলা, কোরাস জ্যোতিষ্মান, দীপম, চয়ন, শুভম এবং গল্পের কথক দীপম, জ্যোতিষ্মান, ভিজুয়াল ডিজাইনিং দীপম এবং আরুষা, সমগ্র ভাবনা, পরিকল্পনা এবং পরিচালনায় অরিন্দম।